প্রতি বছর ধরুন ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, সেগুলোর এগেনস্টে কিছু ভ্যাকসিনেশন হয়। সেই ভ্যাকসিনেশনসগুলো নিলে আমি বলবো না যে অসুখ বিসুখ হবে না, কিন্তু অনেকটাই কম হয়। কোন কোন রোগের জন্য ভ্যাকসিনেশন হয়, আর দ্বিতীয়ত হচ্ছে কত বছর বয়সের পর থেকে এইগুলো নেওয়াটা প্রয়োজন? একটা সার্টেন এজের পর দেখা যাচ্ছে যে আমাদের এমনি শারীরিক অসুবিধা বাড়ছে। তো আপনি এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন যে বয়স্ক মানুষদের 3-4জন ডাক্তারবাবুদের কাছে যেতে হয়। আমি আপনাকে আরেকটা জিনিসও জিজ্ঞাসা করছি, আমাদের এই পেডিয়াট্রিক যে চিকিৎসা ব্যবস্থা আছে সেখানে ভ্যাকসিন একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হয়, মানে বাচ্চাদের বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেওয়া হয়। কোভিডের সময় আমরা দেখেছি ভ্যাকসিন নিয়ে একটা সমস্ত মানুষকে ভ্যাকসিনেশন করতে। বয়স্ক মানুষদের ক্ষেত্রেও কি এরকম ভ্যাকসিনেশনের ব্যাপার আছে? কারণ বয়সকালে ইমিউনিটি কমে যায় আস্তে আস্তে। তো এই ইমিউনিটি কমার দরুন এনাদের বিভিন্ন রকম রোগ হয়। প্লাস ধরুন যেসব পেশেন্টের ডায়াবেটিস রয়েছে বা অন্য কোনো সমস্যা রয়েছে, যেরকম ধরুন কিছু ধরনের ক্যান্সার রয়েছে, তাদের অনেক রকম ওষুধ ইউজ করতে হয়, অ্যান্টি ক্যান্সার মেডিসিনস, যেগুলো আপনার ইমিউনিটিটাকে কমিয়ে দেয়। তার জন্য কিছু ভ্যাকসিনেশনস করতে হয়। বা ধরুন সিওপিডি পেশেন্টস, যার একটু শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা রেকারেন্ট প্রতি বছরই দেখা যায় যে শীতকালে তাদের একটা করে ভাইরাল ইনফেকশনস হচ্ছে। তো সেইগুলোর এগেনস্টে সব ভ্যাকসিন আছে, সারা পৃথিবী জুড়ে চলে। উন্নত দেশগুলোতে এগুলো বাধ্যতামূলক, সেখানে আপনাকে মোটামুটি একটা নিয়মকানুনের মধ্যে আপনাকে নিতেই হবে। আমাদের দেশে এজিং পপুলেশনটা অত বেশি নয়। এখনই আমরা দেখছি আস্তে আস্তে যে আমাদের দেশে লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে, তার জন্য যে বয়স্করা বেশি বাঁচছেন এবং বয়স্করা হেলদি হয়ে বাঁচছেন। তো যাতে বারবার তাদের এই ইনফেকশাস কিছু ডিজিজ না হয়, প্রতি বছর ধরুন ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, সেগুলোর এগেনস্টে কিছু ভ্যাকসিনেশন হয়। সেই ভ্যাকসিনেশনসগুলো নিলে আমি বলবো না যে অসুখ বিসুখ হবে না, কিন্তু অনেকটাই কম হয়। এবং ধরুন কারোকে একজন নিউমোকক্কাল ভ্যাকসিন দেওয়া হলো, তার যদিও পরে নিউমোনিয়া হয়, তো সেটা অতটা সিভিয়ার হয় না। তো সিভিয়ারিটি অফ ডিজিজ ডেফিনেটলি কমে, অনেক সময় অসুখটাও পুরোপুরি আটকে যায়। তো এর জন্য এই অ্যাডাল্ট ভ্যাকসিনেশনটা খুব প্রয়োজনীয় জিনিস। আপনি ভ্যাকসিনেশনের কথা বলছিলেন, লাইফ এক্সপেক্টেন্সির কথাও বলছিলেন। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আগেকার দিনে যেমন বাড়িতে মানে অনেকগুলো ভাই থাকতো, এখন মোটামুটি এই জেনারেশনে যাদের বাবা মা এখন 55-60 এই এজের মধ্যে রয়েছে, মানে আমাদের বাবা মা, তারা কিন্তু মোটামুটি 1-2জন ছেলে মেয়ে ইন জেনারেল রয়েছে। এবং এই জেনারেশনটা চায় যে তার বাবা মা আরও হেলদিভাবে সুস্থভাবে থাকুক। আমাদের বহু ইয়ং দর্শক রয়েছে, তারা আরও ভালোভাবে বুঝতে পারবে বলে আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে ভ্যাকসিনেশন, আপনি অলরেডি কয়েকটার কথা বললেন, বয়স্কদের জন্য কোন কোনগুলো নেওয়া প্রয়োজন? কারণ আমরা টিটেনাস শুনেছি বাচ্চাদের জন্য বা হেপাটাইটিস ইত্যাদি শুনেছি, বয়স্কদের যে একটা সার্টেন এজের পর ভ্যাকসিনেশন দরকার হয় সেটা খুব একটা শুনিনি, আমরাও শুনিনি। আজকে পডকাস্টে আমিও শুনলাম। আমার প্রশ্ন হচ্ছে তাহলে কোন কোন রোগের জন্য ভ্যাকসিনেশন হয়, আর দ্বিতীয়ত হচ্ছে কত বছর বয়সের পর থেকে এইগুলো নেওয়াটা প্রয়োজন? মেনলি দুটো ভ্যাকসিনেশন খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিনেশন, আর আরেকটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনেশন। আচ্ছা। তো এই ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনেশন আবার প্রতি বছর বছর নিতে হয়। তার কারণ ইনফ্লুয়েঞ্জার যে ভাইরাসটা আছে এটা প্রতি বছর মিউটেট করে। তো WHO প্রতি বছর সেটার ওপর নজর রাখে, এই ভাইরাসটার ওপর। তো যখনই নতুন স্ট্রেন হলো, সেই নতুন স্ট্রেনের এগেনস্টে নতুন রকম ভ্যাকসিন দেওয়া হয়। আচ্ছা। তো এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা বছর বছর নিতে হয়। নিউমোকক্কালটা 5 বছরে একবার নিলেই যথেষ্ট। অনেক সময় আমরা একবারই দিই, আবার 5 বছর পরে রিপিট করি না। ডিপেন্ড করে পেশেন্টের কী কী কোমরবিডিটিস আছে। ধরুন যেরম বলছি, যারা সিওপিডি পেশেন্ট, 50 ঊর্ধ্ব বয়স, তাদেরকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোকক্কাল ভ্যাকসিন 50 বছরেই দিয়ে দেওয়া বেটার।
না হলে 60 বছরে বা 65 বছরে আমরা নর্মাল লোককে নিতে বলি ভ্যাকসিনগুলো। আচ্ছা, মানে 55 পর থেকে একটা কেয়ার দরকার। এবার আপনার যদি কোনো রোগ থাকে, ধরুন সিওপিডি আছে, ধরুন এমন কোনো অসুখ আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, যার জন্য আপনাকে কিছু ইমিউন সাপ্রেসিং মেডিসিনস নিতে হয়, তাহলে রেকমেন্ডেশনসগুলো আবার পাল্টে যায়, তখন হয়তো একটু আর্লি এজেও আমরা রেকমেন্ড করি। আমাদের দেশে এরপরে যেটা একটা অসুবিধা থাকে যে এই ভ্যাকসিনটা কার থেকে নেব, মানে আমি আপনাকে ব্যক্তিগতভাবেও জিজ্ঞাসা করতে চাই যে মানে আপনি একজন ডক্টর হিসেবেই কি ভ্যাকসিনগুলো দেন, নাকি এটার অন্য কোনো লোক আছেন? দেখুন, আমি ভ্যাকসিনটা রেকমেন্ড করে দিই আমার পেশেন্টকে যে আপনার এই ভ্যাকসিন দরকার, কারণ আজকাল তো স্পেশালাইজেশনের যুগ। তো ভ্যাকসিনেটর যারা থাকেন, আমি এরকম কিছু ইনস্টিটিউট আছে যাদেরকে আমি রেকমেন্ড করি যে পেশেন্টদের যে আপনি এখান থেকে ভ্যাকসিনটা নিয়ে নেবেন। তার প্রধান দুটো কারণ, যে ভ্যাকসিন স্টোরেজের জন্য একটা কোল্ড চেন মেনটেনেন্স খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে ভ্যাকসিনটা যাতে ঠিক মতো থাকে প্রিজার্ভড, যখন সে পেশেন্টের কাছে গেল সেটা এনশিওর করার জন্য যে কোল্ড চেন মেনটেনেন্স ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। তো কোল্ড চেনটা যাতে মেনটেন হয় এবং যেন ট্রেন্ড ভ্যাকসিনেটার ভ্যাকসিনটা সঠিকভাবে ইনসার্ট করে পেশেন্টকে, কারণ কোনো ভ্যাকসিন ধরুন চামড়ার তলায় দিতে হয়, কোনো ভ্যাকসিন ইন্ট্রাডার্মাল দিতে হয়, তো বিভিন্ন ভ্যাকসিন বিভিন্ন রকম মেথডে ইনজেকশন করতে হয়। এইটা নিয়েও আমি আপনার কাছে আসতাম যে ধরুন ইন জেনারেল, আমি শুধু বয়স্ক মানুষদের ক্ষেত্রে বলছি না, কোনো ভ্যাকসিন যদি নেওয়ার হয়, সামান্য ধরুন টিটেনাস, আমরা ইন জেনারেল কী করি, একটা ওষুধের দোকান চলে গেলাম, যার তার থেকে নিয়ে নিলাম। তাহলে ভ্যাকসিন দেওয়ার যে প্রসিডিওরটা আছে সেটা নিয়েও আপনি একটু বলুন। আর একটা শব্দ আপনি বললেন যে ভ্যাকসিনেটর, এনাদের কাজ কি সেটা নিয়েও একটু আমাদের বলুন। ভ্যাকসিনেটর দেওয়া হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত ভ্যাকসিন দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, আপনার পাড়ার কম্পাউন্ডার হয়তো দিতে পারে, কিন্তু ভ্যাকসিনেটরদের এই ভ্যাকসিন দেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো স্বভাবতই একটা প্রশিক্ষণপ্রাপ্ত লোক তার কাজটা অনেক ভালো করবে। কি কি প্রশিক্ষণ লাগে? ধরুন কিছু ভ্যাকসিন আছে যেগুলো চামড়ার তলায় দিতে হয়, সেগুলোর একরকম ইনজেকশন দেওয়ার টেকনিক। কিছু আছে যেগুলো ইন্ট্রাডার্মাল দিতে হয়, কিছু আছে ইন্ট্রামাস্কুলার দিতে হয়, কিন্তু ইন্ট্রামাস্কুলার দিতে গিয়ে যেন ফ্যাট প্লেনসে না থাকে সেটা এনশিওর করতে হয়। তো এরম কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে। তো যে কারণে আমি পেশেন্টদের রেকমেন্ড করি এলবি কেয়ার বলে একটা ইনস্টিটিউট আছে, যে আপনি ওখানে চলে যান, ওনাদের নিজস্ব ওয়াক ইন ফ্রিজার আছে, কোল্ড চেনটা খুব ভালো মেনটেন করে। তো পেশেন্টরা আয়দার ওখানে গিয়ে নিয়ে নেন, বা ওনাদের এই এলবি কেয়ারের যেটা সবথেকে ভালো, আমি তো যেহেতু জেরিয়াট্রিক মেডিসিন প্র্যাকটিস করি, ম্যাক্সিমাম পেশেন্ট আমার বয়স্ক। তো অনেকেই আছেন যারা ঠিক বাইরে গিয়ে নিতে পারবেন না, তাদের জন্য এনাদের হোম সার্ভিস আছে। এনারা একদম ওই কোল্ড চেনটাকে মেনটেন করে পেশেন্টের বাড়িতে চলে যান, গিয়ে তারপরে ঠিকমতোভাবে ভ্যাকসিনেট করে। শুধু তাই নয়, পেশেন্ট আমার কাছে এই বছর এসছে একটা সর্দি কাশি নিয়ে, ধরুন সর্দি কাশিটা সেরে গেল, আমি তাকে রেকমেন্ড করলাম আপনি ভ্যাকসিনটা নিয়ে নেবেন, কিন্তু উনি নিয়ে নিলেন, কিন্তু পরের বছর ওনার কোনো অসুখ বিসুখ হলো না, উনি ডাক্তারের কাছে এলেন না, যেটা আমাদের দেশের রিয়ালিটি। নর্মালি লোকে অসুস্থ হলেই ডাক্তারের কাছে আসে, নর্মাল চেক আপের জন্য খুব কম লোক আসে যে দেখুন তো ডাক্তারবাবু আমি ফিট আছি কিনা, এরমভাবে আসে না। তো সেখানে কি হয়, পরের বছর তার কোনো সর্দি কাশি জ্বর কিচ্ছু হলো না, উনি ডাক্তারবাবুর কাছে এলেন না, সেকেন্ড ইয়ার যে ভ্যাকসিনটা আবার নিতে হবে উনি ভুলে গেলেন। তো এলবি কেয়ারের সুবিধে হচ্ছে ওদের ডেটাবেস থেকে ওরা পেশেন্টকে মনে করিয়ে দেয় যে আপনার কিন্তু 1 বছর হয়ে গেছে, ভ্যাকসিনটা নিতে হবে। শরীর যদি একটা যন্ত্র হয়, যন্ত্রের একটা সার্ভিসিং দরকার, একটা মেনটেনেন্স দরকার। আর এইরকম মেনটেনেন্স ক্যাটালগ আমি মেনটেন করতে পারি না। হ্যাঁ, আমি হয়তো পেশেন্টকে সেপ্টেম্বর মাসে বলেছি ভ্যাকসিনটা নিতে, সে হয়তো নভেম্বর মাসে নিয়েছেন, পরের নভেম্বরে তাকে ঠিক মনে করিয়ে দেওয়া
যে এটা দেখুন সম্ভব আপনার না। এটা ডিউ আছে, আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল প্র্যাকটিশনার আমার পক্ষে এই সার্ভিসটা দেওয়া সম্ভব নয়। তা যেই সেকেন্ড টাইম পেশেন্ট নিল না ভ্যাকসিনটা, পুরো এফিকেসিটাই তো নষ্ট হয়ে গেল, সে তো আবার রিস্ক জোনে চলে গেল। মানে তিনি 1 বছরের জন্যই সেফ ছিলেন বা বা কারণ হয়তো এই পরের বছর মানে ভাইরাসটা মিউটেট করে গেছে অনেকটা, পরের বারের যে স্ট্রেনটা সেটা প্রথমবারের স্ট্রেনের থেকে পুরোপুরি আলাদা। যেরকম করোনার ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন রকমের স্ট্রেন হয়, সব সময় সব স্ট্রেনের জন্য একই ভ্যাকসিন হয় না। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা এরকমই, এ মাঝে মাঝেই পাল্টে যায় এবং ড্রাস্টিক্যালি পাল্টে যায়। তো যখন পাল্টে যায় তার জন্য যে ভ্যাকসিনটাও পাল্টে নিতে হয়।